ফিলিস্তিনের ফ্ল্যাগ উড়ল যুদ্ধবাজ ট্রাম্পের নিজের দেশেই। পেনাল্টি শুটআউটের শেষ কিক। আমেরিকার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন। বলটা জালে জড়িয়ে যাওয়ার সাথে সাথেই গোটা মাঠ ফেটে পড়ল উল্লাসে। মিশর তখনই ইতিহাস গড়ে ফেলেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে শেষ 16 পা রেখেছে তারা। কিন্তু সেই ঐতিহাসিক রাতের আসল ছবিটা তোলা হলো অন্য এক দৃশ্যে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে চোখে জল নিয়ে মিশরের কোচ হোসাম হাসান হাতে তুলে নিলেন একটি পতাকা। সেটা মিশরের পতাকা ছিল না, ছিল ফিলিস্তিনের সবুজ সাদা কালো লাল পতাকা। গ্যালারি থেকে তখন একটাই স্লোগান ভেসে আসছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আর এই মুহূর্তই গোটা বিশ্বের হৃদয়ের কথা বলে দিল। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি নতুন, নাকি ফুটবলের সবুজ গালিচায় ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর এক দীর্ঘ, জটিল আর আবেগঘন ইতিহাসের একটা অধ্যায় মাত্র? আজকের এই এপিসোডে আমরা বিশ্বকাপ ফুটবল মঞ্চের এই আবেগঘন মুহূর্তটা নিয়েই বিশ্লেষণ করব। জানাবো কিশোর তারকা স্পেনের লামিনে ইয়ামালের ফিলিস্তিন নিয়ে প্রতিবাদের কথা, ফিফার প্রেসিডেন্টের ট্রাম্পের চাটুকারিতার কথা। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 3রা জুলাই 2026, বিশ্বকাপের রাউন্ড অফ 32। মিশর বনাম অস্ট্রেলিয়ার খেলা। নির্ধারিত সময় আর অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচ শেষ হয় 1-1 গোলে। আর তারপর পেনাল্টি শুটআউট। 4-2 ব্যবধানে জিতে যায় মিশর। এই জয় ছিল মিশরের জন্য ঐতিহাসিক। মিশর প্রথমবারের জন্য বিশ্বকাপের শেষ 16 পৌঁছল। জয়ের পর মাঠেই মিশরের খেলোয়াড়রা মাটিতে সিজদায় বসে পড়েন কৃতজ্ঞতার প্রার্থনায়। আর কোচ হোসাম হাসান হাতে তুলে নেন ফিলিস্তিনের পতাকা। সাংবাদিকদের সামনে আবেগে ভেঙে পড়ে তিনি বলেন, আমার হৃদয় এবং আত্মা তাদের সাথে রয়েছে। আল্লাহ তাদের শহীদদের প্রতি রহম করুন। এই জয় আমি উৎসর্গ করছি মিশরের মানুষদের এবং ফিলিস্তিনের ভালো এবং মহৎ মানুষদের প্রতি। عار علينا كلنا، عار على العالم كله، مش الوطن العربي بس، لا، عار علينا كلنا، وعار على اصحاب القرار اللي سايبين بني ادمين زينا زيهم. احنا زينا احنا كلنا زي بعض، لينا عينين ووش وراس وجسم يعني الناس دي عادي جدا. النهارده في 1000 و2000 3 4000 وقعوا اتضرب في صاروخ عادي ماتوا. واحنا هنا الشعوب كلها بما فيهم اوروبا وامريكا بنبص على حاجه تانية، احتمال ممكن يكون الناس بيوروا لهم صوره تانية خالص. انا بني ادم، انسان زي الناس اللي بتموت، زي البني ادمين اللي بتموت. انا انسان قبل ما اكون هويتي ايه وديني ايه، او عربي ولا اجنبي ولا ايا كان. এই দৃশ্যের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মিশরের সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন প্রধান ইয়াহিয়া কালাস এই মুহূর্তটিকে নিয়ে বলেন, এটা ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃশ্য, এক ব্যতিক্রমী মুহূর্ত এবং একটা বলিষ্ঠ ইঙ্গিত। কে এই হোসাম হাসান? তিনি কি কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত? না, হোসাম হাসান কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত নন। 80 এবং 90-এর দশকে বস্তির রাস্তায় ফুটবল খেলা এক তরুণ হিসেবে তিনি ছিলেন সাধারণ মানুষের প্রিয় মুখ। তার এই পতাকা তোলা তাই কোনো রাজনৈতিক বিবৃতি নয়, এটা একটা সহজাত মানবিক প্রতিক্রিয়া বলেই গোটা বিশ্ব মনে করছে। আর এই আবেগের ঢেউ শুধু স্টেডিয়ামের মধ্যেই আটকে থাকেনি। গাজার ধ্বংসস্তূপের মধ্যে তাঁবু শিবিরে বসে থাকা মানুষজনও মিশরের এই জয় উদযাপন করেছে। কেউ মিশরের পতাকা উড়িয়ে শিশুদের মুখে মিশরের পতাকার রঙে রং মাখিয়ে আনন্দ করেছে।
যুদ্ধবিধ্বস্ত একটা জনগোষ্ঠীর কাছে দূরের এক স্টেডিয়ামের জয় হয়ে উঠেছিল নিজেদের গর্বের প্রতীক। মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ এই আবেগের বাইরে ছিলেন না, যদিও তার মন্তব্য ছিল হালকা মেজাজের। কোচ হাসানের অধীনে দলের বদল নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মজা করে বলেন, তিনি আমাদের হাফ টাইমে পিটিয়ে দেন, কিন্তু মাঠের লড়াইয়ে তার ভূমিকা ছিল অসাধারণ। সালাহ নিজেও শেষ 16 টিকিট নিশ্চিত করা পেনাল্টিতে গোল করেছিলেন। খোদ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও এই জয় অভিনন্দন জানান দলকে। তিনি বলেন, আমি মিশরের সন্তানদের, আমাদের জাতীয় ফুটবল দলের বীরদের অভিনন্দন জানাই দলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নেওয়ার এই ঐতিহাসিক জয় অর্জনের জন্য। কিন্তু এ তো গেল ঘটনার বিবরণ। এবার আসব এই ঘটনার নেপথ্যের কাহিনীর বিশ্লেষণে। প্রথমেই তোলা যাক আমেরিকার কিছু মাগা সমর্থক সাংবাদিকদের তোলা প্রশ্নটি হলো, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে যেখানে ফিফা রাজনৈতিক বার্তার ব্যাপারে কড়া, সেখানে কোনো বাধা ছাড়াই একজন কোচ কিভাবে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঘুরতে পারলেন? এর উত্তরটা কিন্তু এই বিদ্বেষী মানুষদের জানা নেই, কিন্তু উত্তরটা লুকিয়ে আছে ফিফার নিজস্ব নিয়মেই। এবার সেটা আপনাদের সামনে আনব। উত্তরটা হলো, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার একটি স্বীকৃত সদস্য সংস্থা, তাই আইন মোতাবেক ফিফার ক্ষমতা নেই এই পতাকা নিষিদ্ধ করার। আর এটা নিয়ে প্রশ্নের পরে ফিফা সেটা জানাতে বাধ্য হয়েছে। তারা বলেছে, ফিফার 211টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী সব পতাকাই অনুমোদিত এবং সমর্থকরা স্টেডিয়ামের নিয়ম মেনে সেগুলো প্রদর্শন করতে পারেন। তাই নিয়ম না জেনে যারা হাসানের শাস্তির দাবি করেছিলেন, এখন তাদের চুপ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সব থেকে আশ্চর্য করেছে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফান্তোনিওর ভূমিকা। ট্রাম্প তাকে ফোন করে নিজের পছন্দের খেলোয়াড়কে রেফারির দেখানো লাল কার্ডের সিদ্ধান্ত তুলে নেওয়ার দুঃসাহস দেখিয়েছেন, যাতে ওই খেলোয়াড় পরের ম্যাচে খেলতে পারে, এবং তা বিনা বাক্যবায় মেনেও নিয়েছেন এই মেরুদণ্ডহীন ফিফা প্রেসিডেন্ট। লজ্জার আর কি বাকি থাকলো? তবে ফিলিস্তিনের পতাকা নিয়ে এই কাজটা করতে পারেননি ট্রাম্পের দালালরা, কারণ মানুষের আবেগকে বাধা দিতে গেলে যে হিতে বিপরীত হবে তা তারা ভালোই বুঝেছেন। আর এটা বলছি কেন সেটাও শুনুন। এই বিতর্কটা ছড়িয়েছে টেনিস কোর্টেও। উইম্বলডনে তুরস্কের খেলোয়াড় জেইনেব সোনমেজকে ফিলিস্তিনের পতাকার পিন পরতে বাধা দেওয়া হয়েছিল। এরপরে তিনি যা করেছেন তা ইতিহাস। তিনি তার র্যাকেটে তরমুজের ছবিওয়ালা শক অ্যাবজর্ভার ব্যবহার করেছেন। কেন তরমুজ? কারণটা হলো, তরমুজের রং ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে মিলে যায় এবং এটা প্রতিবাদের এক প্রতীকী রূপ হিসেবে বহুদিন ধরে ব্যবহার করা হচ্ছে। উইম্বলডন কর্তৃপক্ষ জানায়, এই তরমুজ চিহ্নিত শক অ্যাবজর্ভার খেলায় কোনো বিঘ্ন সৃষ্টি করে না, তাই তা রাজনৈতিক বিবৃতির মানদণ্ডের মধ্যে পড়ছে না। প্রতিবাদ তাই বন্ধ করতে পারছেন না এরা। আর এখানেই আসল গল্পের গভীরতা। হোসাম হাসানের এই পতাকা তোলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে ফুটবলের মাঠে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটা দীর্ঘ ধারাবাহিক ইতিহাসের চ্যাপ্টার। এর সবচেয়ে বড় স্মরণীয় নজির তৈরি হয়েছিল 2022 সালের কাতার বিশ্বকাপে। সেবার মরক্কো ইতিহাস গড়েছিল আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে। আর সেই যাত্রাপথে তারা দুবার ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিল মাঠে। প্রথমবার গ্রুপ পর্বে, পরের রাউন্ডে কানাডাকে হারানোর পরে। মরক্কোর খেলোয়াড় জাওয়াদ এল ইয়ামিক নিজের দেশের 2-1 জয় উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন। এরপর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে নাটকীয় জয়ের পর মরক্কো এই কীর্তি আবার করে দেখায়। স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরে মরক্কোর একাধিক খেলোয়াড় মাঠে ফিলিস্তিনের পতাকা মেলে ধরে জয় উদযাপন করেন। মরক্কোর জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উঁচু করে ধরা হয়, যা মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি সংহতির একটি স্মারক হয়ে আছে। শুধু খেলোয়াড়রাই নয়, গ্যালারিও পিছিয়ে ছিল না।
বেলজিয়ামের বিরুদ্ধে গ্রুপ পর্বের জয়ের সময় মরক্কোর সমর্থকরা ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার উড়িয়েছিলেন। এমনকি ফ্রান্স টিউনিসিয়া ম্যাচেও এক দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন ফিলিস্তিনের পতাকা হাতে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ফিলিস্তিন নিজে বিশ্বকাপে অংশ না নিলেও তাদের জাতীয় পতাকা ওই টুর্নামেন্টের সর্বত্র একটি সর্বজনীন প্রতীক হয়ে উঠেছিল। মরক্কো, টিউনিসিয়া সহ বিভিন্ন দেশের সমর্থকরা ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে খেলা দেখতে আসতেন। কিন্তু সেটা ছিল কাতার, আর এটা ট্রাম্পের দেশ আমেরিকা। তফাৎটা জমিন আসমান। কারণ কাতার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। দশকের পর দশক ধরে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবির সমর্থক তারা। তবে শুধু বিশ্বকাপই নয়, ইউরোপের ঘরোয়া লিগেও এই সংহতির ছাপ পড়েছে। এই 2026 সালের গোড়ার দিকে বার্সেলোনার তরুণ তারকা স্পেনের লামিনে ইয়ামাল লা লিগা শিরোপা জয়ের উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আর তার এই কাজের জন্য প্রচণ্ড ক্ষেপে যায় ইসরায়েল। তাদের প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে বলেন তার এই কাজ নাকি ঘৃণাকে উস্কে দিয়েছে। নিন, ইসরায়েলের মুখে ঘৃণাকে উস্কে দেওয়ার অভিযোগ, তাও আবার কিশোর তারকা ইয়ামালের বিরুদ্ধে। একে কি বলবেন? তবে এই ঘটনাগুলো একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় ফুটবল মাঠে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ক্রমশ বাড়ছে। আর এটা কিন্তু হঠাৎ শুরু হয়নি, বরং বলা যায় এটা একটা ধারাবাহিক প্রয়াস, যেটা বারবারই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোতে হয়ে চলেছে। ফিফা মুখে নিরপেক্ষতার কথা বলে, কিন্তু কাজে কি করে তা এখন গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আর শুধু ফিলিস্তিন প্রশ্নেই নয়, যে কোনো মানবাধিকার ইস্যুকেই তারা ধামা চেপা দেওয়ার প্রবল চেষ্টা চালাচ্ছে। যেমন 2022 সালে কাতার বিশ্বকাপে ইউরোপের 8টি ফুটবল ফেডারেশন এলজিবিটি অধিকারের সমর্থনে ওয়ান লাভ রামধনু আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। কারণ ফিফা হুমকি দিয়েছিল এটা করা হলে তাদের শাস্তির মুখে পড়তে হবে। আর মজার কথা কি জানেন, খোদ ট্রাম্প সাহেব এই এলজিবিটি আন্দোলনের বিপক্ষে। ফুটবলের মাঠে এই নিষেধাজ্ঞার ব্যাখ্যা কি দিতে পারবে ট্রাম্পের এই চাটুকাররা? কিন্তু এই সব ঘটনার পিছনের বাস্তবতা অত্যন্ত করুণ। গাজায় 20 লক্ষাধিক মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে বসবাস করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় মোট 73,066 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশু, নারী কেউ ছাড় পাচ্ছেন না। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ ছড়িয়ে পড়ছে। আর কিছু ক্রীড়াবিদও নিজের মতো করে সংহতি প্রকাশ করে চলেছেন। এই প্রেক্ষাপটে ফুটবল মাঠের এই ছোট ছোট মুহূর্তগুলো, একটা পতাকা তোলা, আসলে অনেক বড় কিছুর প্রতীক হয়ে ওঠে। এগুলো কোনো রাজনৈতিক দলের কৌশল নয়, বরং সাধারণ মানুষের হৃদয়ের কথা, যা এক অসাধারণ মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে আসে মানবিকতা, যুদ্ধবাজদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিবাদ। হোসাম হাসানের হাতে সেই ফিলিস্তিনের পতাকা হয়তো বিশ্বকাপের ইতিহাসের পাতায় একটা ছোট্ট অনুচ্ছেদ হয়ে লেখা থাকবে। কিন্তু যেভাবে গাজার তাঁবু শিবিরে বসে থাকা এক শিশু নিজের গালে মিশরের পতাকার রং মাখিয়ে উল্লাস করে, বা মরক্কোর খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে তাদের জাতীয় পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন, সেই দৃশ্যগুলো প্রমাণ করে ফুটবল কখনোই শুধু একটা খেলা নয়, এটা মানুষের আশা, যন্ত্রণা এবং সংহতির এক অদ্ভুত সুন্দর ভাষা, যা কখনো কখনো স্টেডিয়ামের সীমানা পেরিয়ে সারা বিশ্বকে একসাথে কাঁদায়, একসাথে হাসায়। আপনারা যদি এই কথা বিশ্বাস করেন, তাহলে কমেন্ট বক্সে তা অবশ্যই লিখে জানান। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।